আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চারা? দেখো, তোমাদের জন্য আমরা নতুন একটা সিরিজ চালু করছি, সেটা হচ্ছে ফিজিক্সের বইয়ের যে এমসিকিউ গুলো আছে না অনুশীলনীতে, এইগুলোর সলভ নিয়ে আসছি আমরা। এখন আশা করি তোমরা সবাই জানো যে মেডিকেলের জন্য বইয়ের যে এমসিকিউ গুলো আছে এগুলো কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা যে ক্লাসটা করতেছি এটা ডেডিকেটলি শুধু মেডিকেলের জন্য। ঠিক আছে, আমরা এমন এমসিকিউ দেখবো যেগুলা মেডিকেলে আসবে। আমরা কিন্তু সব এমসিকিউ দেখবো না। বুঝতে পারছো কথা? তাহলে চলো শুরু করি। আমি তোমাদের সাথে আছি আহসান হাবিব অন্তর, ওয়েট মেকানিক্যাল থেকে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, আজকে আমরা নিয়ে আসছি তাপগতিবিদ্যা। আজকের ক্লাসে পড়বো আমরা কি তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার এমসিকিউ আমরা শুরু করি। দেখো, তো অনুচ্ছেদ 1.1-এ আমরা কি নিয়ে পড়াশোনা করবো? এখানে জাস্ট তাপমাত্রা থেকে যে এমসিকিউ গুলো আসছে সেগুলো সলভ করবো আমরা। ঠিক আছে, তো আমরা যে বইটা নিয়েছি এটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই, একদম লেটেস্ট এডিশনের। বুঝতে পারছো? চলো শুরু করি আমরা। তো প্রথম প্রশ্নটা দেখো, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তিনটা বস্তু যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, কি বলছে? তাপীয় সাম্যাবস্থায় থাকলে কোন রাশিটি একই হবে? বলো তো। তিনটা বস্তুকে যদি আমি তাপীয় এরকম, এইটা একটা বস্তু, তারপরে এটা আরেকটা বস্তু, ধরুন এই আমার হাতের ঘড়ি আরেকটা বস্তু, তিনটা বস্তু কি তাপীয় সাম্যাবস্থায় আছে? যদি তিনটা তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে কি হবে? টেম্পারেচারটা সমান হবে। হ্যাঁ, এই যে দেখো আমাদের কি খ নম্বরের উত্তর আছে কি তাপমাত্রা সমান হবে। বুঝতে পারছো কথা? হ্যাঁ। পরেরটাতে আসি আমরা। দেখো, এই যে বহুপদী, এগুলো তোমরা এখন স্কিপ করতে পারো, মেডিকেলের জন্য বলি বহুপদীগুলো আসবে না, আমরা বহুপদীগুলো স্কিপ করে যাব। ক্লিয়ার? তো পরেরটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কেন ইম্পর্টেন্ট। মেডিকেল 2021-22 আসছে, তাই না? কি আছে কোশ্চেন দেখো, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? এটা আশা করি এতদিন তোমরা জানো, কারণ এইচএসসি তোমরা দিয়ে আসছো। সেটা হচ্ছে এই যে 0তম সূত্র। ক্লিয়ার? চলো। যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে কি বলা হয়? আমরা দুই ধরনের বিন্দু পড়ছিলাম নর্মালি, একটা নিম্ন স্থির বিন্দু আর একটা ঊর্ধ্ব স্থির বিন্দু। বিন্দু অনেকগুলো আছে, তবে এই দুটো আমরা বেশি পড়ছি, তাই না? তো নিম্ন স্থির বিন্দুতে কি হয়? নিম্ন স্থির বিন্দু ছিল বরফ যেখানে গলে পানি হয়, অথবা পানি যেখান থেকে যেই তাপমাত্রায় বরফে আসে, এইটা কি ছিল নিম্ন স্থির বিন্দু। আর এটার সাথে আমি ঊর্ধ্ব স্থির বিন্দু বলে দিচ্ছি। ঊর্ধ্ব স্থির বিন্দু কি ছিল? যে পানি থেকে যদি জলীয় বাষ্প হয়, অথবা জলীয় বাষ্প থেকে যে পয়েন্টে পানি হয়, ওই বিন্দুটাকে আমরা কি বলবো? ঊর্ধ্ব স্থির বিন্দু। বুঝতে পারছো? তাহলে এটার কি হচ্ছে, যদি বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, বলে কি হয়? পানি হবে না। তাহলে বরফ থেকে পানি হয় কোন বিন্দুতে? এই যে দেখো, নিম্ন স্থির বিন্দু। ক্লিয়ার? চলো একটু সামনের দিকে আগাই আমরা। এটাতে কি বলছে দেখো তো, যে স্কেলে বরফ বিন্দু 0 ডিগ্রি এবং স্টিম বিন্দু 100 ডিগ্রি ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয় তাকে কি বলা হয়? খুবই সিলি একটা কোশ্চেন তোমাদের কাছে, তাই না? আমরা এই যে ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, এই তিনটায় পড়ে আসছি না? তো এই তিনটার মধ্যে বলো তো কোনটাতে 0 ডিগ্রি থেকে শুরু হইতো, বা কোনটার বরফ বিন্দু 0 ডিগ্রি? হ্যাঁ, আমরা সবাই জানি এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। চলো, একটি স্থিরবিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহৃত হয় নিম্নের কোন স্কেলে? খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, যে একটা স্থির বিন্দু, নর্মালি আমরা কি দুইটা নিই না? হ্যাঁ, একটা স্থির বিন্দুতে কোনটা হয় দেখো, এইটা হচ্ছে কেলভিন। বলতে পারো এটা কেলভিন কিভাবে? হ্যাঁ, কেলভিন আসছিল কোন জায়গা থেকে তোমাদের মনে আছে? কেলভিন আমরা নিয়ে আসছিলাম, এই যে দেখো কেলভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্কটা কেমন হয়েছিল? কেলভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্কটা এরকম আসছিল, যে কেলভিন তাপমাত্রা ইকুয়ালস টু সি প্লাস 273। এখান থেকে আনছিলাম, তাই না? এই জায়গা থেকে যদি, কখন কেলভিন তাপমাত্রা মান 0 হবে বলো তো? যে সি এর মান যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয়। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? যে সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা -273 কেলভিন হয়, সরি 273 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন কেলভিন তাপমাত্রা আসে 0। আর এই একটা বিন্দু ধরেই আমরা এই স্কেলটা তৈরি করি। এই জন্য এটার আনসার হবে কেলভিন। বুঝতে পারছো? এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা পরের এমসিকিউতে যাই। এরপরে কি আছে আমাদের? হ্যাঁ, এই যে এইটা আগে দেখো, তোমরা কোশ্চেন দেখার আগে এইটা দেখো কোথায় আসছে। ডেন্টাল 2020-2021। তাহলে কি ইম্পর্টেন্ট না এটা? পানির তৈধবিন্দুর তাপমাত্রা কত বা কত ধরা হয়? কোশ্চেনটা ছিল পানির তৈধবিন্দুর তাপমাত্রা কত বা কত ধরা হয়। এটা তোমাদের বইয়ে একদম ডিরেক্ট একটা লাইন লেখা আছে, যে 273.16 কেলভিন, অথবা 273.13
6 কেলভিন। বুঝতে পারছো? চলো, এটা তোমাদের বইয়ে ডিরেক্ট লাইন দেয়া আছে। 1 কেলভিন পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার কত ভগ্নাংশ? এইটা ঠিক তার পরের লাইনেই তোমাদের লেখা ছিল যে 1 কেলভিন পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার কত ভগ্নাংশ? এই যে 1 ডিভাইডেড বাই 273.16। দেখো কোথায় আছে? হ্যাঁ, এই যে গ নম্বরে আছে 1 ডিভাইডেড 273.16। চলো আরেকটু সামনে যাই। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার উপর নির্ভর করে পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা আমরা কিভাবে নিয়ে আসছিলাম? পানির ত্রৈধবিন্দু হিসাব করে। পানির ত্রৈধবিন্দু হিসাব করে পরম শূন্য তাপমাত্রা কত আসছিল? হ্যাঁ, এই যে দেখো 0 কেলভিন। বুঝতে পারছো? আনসার কি আসবে? 0 কেলভিন। সামনের দিকে যাই, চলো। পানির ত্রৈধবিন্দুর উপর ভিত্তি করে বরফ বিন্দুর তাপমাত্রা কত? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বরফ বিন্দু যদি বলে, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো, পানির ত্রৈধবিন্দুর উপর ভিত্তি করে, কোনটার উপর ভিত্তি করতে বলছে? পানির ত্রৈধবিন্দুর উপর যদি ভিত্তি করে বলে, তাহলে বরফ বিন্দুর তাপমাত্রা হবে 273.15। ঠিক আছে, 273.15 কেলভিন। চলো সামনের দিকে যাই। পানির ত্রৈধবিন্দুর উপর ভিত্তি করে স্টিম বিন্দুর তাপমাত্রা কত? হ্যাঁ, স্টিম বিন্দু তাহলে কত হবে? 273.15, তার সাথে কত 100 যোগ হবে না? তোমাদের মনে আছে না? বরফ বিন্দু কোনটা? 0 ডিগ্রি সেলসিয়াস। আর বাষ্প বিন্দু কোনটা? 100 ডিগ্রি সেলসিয়াস। ব্যবধান কত? 100 না? তাহলে আমাদের 100 যদি বাড়াই, তো 273.15 এর সাথে যদি 100 বাড়াও, কি আসবে? এই যে 373.15। ওকে, আচ্ছা। ফারেনহাইট স্কেলে ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? তোমরা জানো ফারেনহাইট স্কেল কত থেকে শুরু হয়? 32 ডিগ্রি ফারেনহাইট। এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ফারেনহাইট স্কেল শুরু হয় কোথা থেকে? এটা বরফ বিন্দু কোথায়? 32 ডিগ্রি ফারেনহাইট থেকে। তো এটা আমরা দেখালাম 32 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পারছো? আর একটু সামনে দেখো। আচ্ছা, এটা দেখো, এটা একটু ম্যাথমেটিক্স করতে হবে, তো এটা তুমি স্কিপ করতে পারো। এইগুলা ম্যাথ, ঠিক আছে? এইগুলা ওই যে দেখো রুয়েট, এইগুলো ম্যাথ আসছে, এইগুলা করতে হবে না। কিন্তু এই কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করে দেখো। এই কোশ্চেনটা তোমাদের দেখো তো পরিচিত মনে হয় নাকি? কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়? এইটা তোমরা একদম বইয়ে ডিরেক্ট এই ম্যাথটা করে দেয়া আছে। বুঝা গেছে? ডিরেক্ট করে দেয়া আছে। আমি ছোট্ট করে ম্যাথটা করে দিচ্ছি। আর এইটা তোমাদের মুখস্থ রাখতে হবে। কেন? কারণ দেখো এটা কত সালে আসছিল? মেডিকেল 2023-24। তাহলে কার কার মধ্যে নিয়ে আসতে বলছে দেখো তো? আমাদের নিয়ে আসতে বলছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল। তো আগে আমাদের তো জানতে হবে যে সেলসিয়াস আর ফারেনহাইট এই দুইটার মধ্যে রিলেশন কেমন, এটা জানতে হবে না? এটা জানার পর তারপর তো আমরা এটা করতে পারবো। তো আমি একটু তোমাদের রিলেশনটা দেখাই, তাহলে তোমাদের নিশ্চয়ই সুবিধা হবে। আমি এটা এক পাশে নিয়ে যাই। দেখো, সেলসিয়াস নিম্নবিন্দু কত? 0। সেলসিয়াসের ঊর্ধ্ববিন্দু কত? 100। আর নিম্নবিন্দু কত? 0। ঠিক আছে, এইটা ইকুয়ালস টু ফারেনহাইট যদি আমি হিসাব করি, ফারেনহাইটের নিম্নবিন্দু কত? 32। আর ফারেনহাইটের ঊর্ধ্ববিন্দু কত তোমরা কি জানো? হ্যাঁ, আশা করি তোমরা জানো, সেটা হচ্ছে 212। 212 মানে কত? 212। আর নিম্নবিন্দু হচ্ছে 32। তো তোমরা এইটাও অনেকে মনে রাখতে পারো, অথবা আশা করি অনেকে এইটাও মনে রাখছো। আমি একটু ক্যালকুলেশন করে দিই তোমাদের। f - 32 নিচে 212 থেকে 32 বাদ দাও, কত? এটা তো হাতেই করতে পারবো আমরা। কত এটা আসে? এটা আসে 180। তো অনেকে তোমরা এটাও মনে রাখতে পারো। আবার দেখো আমি কি করতে পারি, এই পাশে 100 আর এই পাশে কি 180 আসে না? তো 20 দ্বারা যদি আমি দুইটাকে ভাগ করতে পারি, তো 20 দ্বারা ভাগ করলে কি আসে? c/5। এটা ইকুয়ালস টু f - 32 নিচে 9। এইটাও তোমরা অনেকে মুখস্থ রাখতে পারো। বুঝতে পারছো আমার কথা? তোমরা এইটা দিয়েও করতে পারো, অথবা যারা এটা মুখস্থ রাখছো তাদের তো আরো সুবিধা। তাহলে চলো এটা থেকে আমরা কেমনে সলভ করব। এখন তোমার কোশ্চেনে যেটা বলছিল দেখো, কোশ্চেনে বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই পার্ট পাওয়া যাবে। তাহলে আমাদের কি হবে? সেলসিয়াস আর ফারেনহাইট কি সমান হয়ে যাবে না দুইটা? তো এইটা যদি আমি করতে চাই, আমি ধরে নিলাম তাপমাত্রাটা কত। আমি ধরতেছি যে ধরি এই তাপমাত্রা যেটা আছে এটা হচ্ছে এক্স। বুঝতে পারছো? এই তাপমাত্রাটা হচ্ছে এক্স। তাহলে সেলসিয়াসের জন্য এক্স হবে, ফারেনহাইটের জন্য এক্স হবে। আমার কথা কি বুঝতে পারছো? সেলসিয়াসের জন্য এক্স হবে, ফারেনহাইটের জন্য এক্স হবে। তো চলো দেখি আমরা কি আসে তাইলে। এক্স বাই কি আসবে? এক্স বাই 5। এইটা ইকুয়ালস টু এক্স মাইনাস 32/9। ক্লিয়ার? হ্যাঁ,
আশা করি কোনো প্রবলেম নয়। জাস্ট এই ফর্মুলাতে আমরা বসাইছি, কি বসাইছি, আমাদের বলছিল যে কোশ্চেনে সেলসিয়াস আর ফারেনহাইট কি সমান হবে, তো দুইটাকেই আমরা কি ধরছি, এক্স ধরছি, তাহলে দুইটাতেই মান বসাইছি। বসাই দেখো কি আসে, এখানে একটু গুণ করে দেখো তো ভাইয়া, এটা যদি গুণ করো 9x, এই পাশে যদি গুণ করো 5 দ্বারা গুণ করলে কি আসবে 5x, মাইনাস 32কে 5 দ্বারা গুণ করো, আচ্ছা 30 দ্বারা গুণ করে দেখো তো, এগুলো একটু হিসাব তোমাদের সহজে করতে হবে। 30 দ্বারা গুণ করলে কত হয়, 5 গুণ 29 করলে কত হয় 150, আর বাকি কত থাকে 32-এর 2 বাকি থাকে না, হ্যাঁ ওই 2 দ্বারা 5কে গুণ করে দেখো কত আসবে, 10 আসবে না, 150 আর 10 কত 160, এবার গুণ করে দেখো 5 ইন্টু 100, সরি 5 ইন্টু 32 করে দেখো 160 আসবে, তাহলে আমি লিখলাম এটা 160। এখন এখানে 9x, ডান পাশে কি আছে 5x না, এটাকে এই পাশে যদি আমি নিয়ে আসি কি হবে বলো তো, 9x মাইনাস 5x আসবে কত 4x, এইটা ইকুয়ালস টু মাইনাস 160। x এর ভ্যালু কত আসে এখন একটু দেখো, x এর ভ্যালু কত আসে, 4 দ্বারা 160 কে ভাগ করলে কত আসে 40, কিন্তু তোমাদের দেখতে হবে এটা কিন্তু -40। তাহলে কত তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট সমান হয়, এটা মনে রাখবা -40 ডিগ্রি সেলসিয়াস অথবা -40 ডিগ্রি ফারেনহাইট। চলো এটা তাহলে আমাদের আনসার কি আসতেছে দেখো, হ্যাঁ এইটার আনসার আসতেছে -40 ডিগ্রি ফারেনহাইট অথবা -40 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা একটু তোমাদের মনে রাখতে হবে, আমি এটা করে দিলাম না, আমি তোমাদের ফর্মুলা এটা দিয়ে দিব, এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে এই যে মানটা আসবে এটা মুখস্থ রাখতে হবে, একটু কষ্ট করে এটা মনে রাখবা যে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলে একই পাওয়া যায়। তো আগে তো আমার জানতে হবে যে ফারেনহাইট আর কেলভিনের মধ্যে সম্পর্কটা কেমন, তাই না? তো তোমরা এটা, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, আশা করি তোমরা জানো এটা, বাই 9, এইটা ইকুয়ালস টু k minus 273 ডিভাইডেড, সরি, এটা হচ্ছে 5। তো এই জায়গায় কি করব আমরা, যেহেতু বলছে ফারেনহাইট আর কেলভিন দুইটা কি বলছে সমান বলছে না, দুইটাতে কি আমরা x ধরে নিই, x কে যদি এখানে ধরি তাহলে এই মানটা চলে আসবে, আর এই মানটা যখন তুমি x ধরবা তখন এই মানটা কত আসবে 574.25, এই মানটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা তোমাদের ক্যালকুলেশন মুখস্থ রাখার কোনো দরকার নেই, জাস্ট এই অ্যান্সারটা মনে রাখবা যে 574.25 ডিগ্রি। ক্লিয়ার? চলো সামনের দিকে আগে আমরা, হ্যাঁ তো এই ক্যালকুলেশন যেটা আছে দেখো, একটা বস্তুর তাপমাত্রা 9 মিনিটে 50 ডিগ্রি থেকে 35 ডিগ্রি নেমে আসে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নেমে আসার হার কত, এইটা তোমরা আমি করে দিচ্ছি, বাট এইটা প্রসেসটা একটু দেখে রাখবা, এই যে সূত্রটা আছে না, সেম সূত্রে জাস্ট আমরা মান বসাইলেই এই মানটা চলে আসবে। কি কি বসাবা দেখো, 50 থেকে 35, অথবা তোমরা চাইলে এই ম্যাথটা স্কিপও করতে পারো, কারণ এটা একটা মোটামুটি একটা বড় টাইপের ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো মেডিকেলে নর্মালি আসে না। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি, এটা একটু বড় তো এই জন্য স্কিপ করে গেলাম। দেখো, পানিকে 70 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রিতে ঠান্ডা করলে কি হয়, খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, আর খুবই ভালো একটা কোশ্চেন। একটা পাত্রে, এখানে কোশ্চেনটা এমন যে একটা পাত্রে পানি ছিল, ঠিক আছে, এই পানির তাপমাত্রা ছিল 70 ডিগ্রি সেলসিয়াস, তারপরে আমি পাত্রের তাপমাত্রা কমাচ্ছি, কমাইলে কি হবে বলতো, তাপমাত্রা কমানো মানে কি, ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে না, হ্যাঁ এই 70 ডিগ্রি থেকে নেক্সট কত 1 ডিগ্রিতে, যদি আমি কাজটা করি যে 70 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে ঠান্ডা করি, তাহলে কি হবে, এই যে দেখো অপশনগুলো আগে দেখো কি আছে, ক নাম্বারে ছিল শুধুমাত্র সংকুচিত হবে, খ নাম্বারে ছিল শুধুমাত্র প্রসারিত হবে, গতে ছিল প্রথমে সংকুচিত হবে এবং পরে প্রসারিত হবে, ঘতে ছিল প্রথমে প্রসারিত হবে পরে সংকুচিত হবে। দেখো বিষয়টা আসলে যেটা হবে, 70 ডিগ্রি থেকে যখন তুমি 1 ডিগ্রিতে ঠান্ডা করতে যাবা, এটা থেকে কি করতে হবে, তাপ নিতে হবে না, তো তাপ নেওয়ার সময় দেখা যায় যেটা প্রথমে কি হয়, প্রথম দিকে এটা সংকুচিত হয়ে যাবে, তারপরে কি হবে আবার এটা প্রসারিত হবে, তাহলে আমাদের আনসার কোনটা হবে, এই যে গ নাম্বারটা, এটা মনে রাখবা যে প্রথমে সংকুচিত হবে পরে প্রসারিত হবে। চলো, পানি ভর্তি গ্লাসে এক টুকরা বরফ ভাসমান আছে, বরফ গলার পর পানির লেভেল কি হবে, এইটা তোমাদের ক্লাস 9-10-এ মোটামুটি এই টপিকটা পড়ে আসছো তোমরা, যে পানি ভর্তি একটু পানি ভর্তি গ্লাসে একটা আমি গ্লাস নিলাম, ঠিক আছে, এই গ্লাসে আমি পানি দিয়ে রাখছি, এর ভেতরে আমি একটা বরফ দিছি,
বরফ কি অবস্থায় থাকে তোমরা কি বলতে পারবা? হ্যাঁ, আশা করি বলতে পারতেছো তোমরা। বরফ ভাসবেও না ডুববেও না, এরকম কিছু একটা পড়ে আসছে না তোমরা? হ্যাঁ, তো বরফ এর উপরে থাকবে। এখন এই বরফটা যদি গলে যায় তাহলে পানির লেভেল কি হবে? বরফটা যদি গলে যায় কতটুকু আয়তন নেবে? যেটুকু পানি ছিল ততটুকুই না? তাহলে আগে যা ছিল এখনো তাই আয়তন হবে। তাহলে এখানে কি হবে দেখো তো, আগেও যা ছিল এখনো তাই হবে। এটার আনসার তাহলে কি? একই থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তাপমাত্রা স্কেল পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এখানে চাইছে কি সঠিক নয় কোনটি, এইটা চাইছে। তো এখানে সম্পর্ক কিসের কিসের দেওয়া আছে এটা দেখো। এটা সেলসিয়াসের সাথে ফারেনহাইট, এটা সেলসিয়াসের সাথে কেলভিন, এইটা ফারেনহাইট আর কেলভিন, এটা কেলভিন আর সেলসিয়াস। তাহলে এই চারটায় আমাদের টেস্ট করে দেখতে হবে যে কোনটা কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। চলো টেস্ট করে দেখি আমরা। প্রথমে কি নিব? সেলসিয়াস আর ফারেনহাইট এই দুটার মধ্যে সম্পর্ক নিব। তো আমি একটু আগে তোমাদের হচ্ছে দেখাইছি ফর্মুলাটা কেমন। C/5, একটু সুন্দর করে লিখি আমি, C/5 এটা ইকুয়ালস টু F - 32/9। ঠিক আছে? তো আমি যে কাজটা করব দেখো, কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনে কাইন্ড অফ এইরকম বলা আছে যে 1 ডিগ্রি সেলসিয়াস মানে কত ফারেনহাইট। আমার কি এটা আসলে বের করতে হবে না? দেখো তো, আমার আসলে বের করতে হবে কি যে 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু কত ফারেনহাইট, 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু কত কেলভিন, আবার 1 ডিগ্রি ফারেনহাইট ইকুয়ালস টু কত সেলসিয়াস, 1 ডিগ্রি কেলভিন ইকুয়ালস টু কত ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তাহলে আমি প্রথমে বের করব 1 ডিগ্রি সেলসিয়াস। ক নাম্বার অপশনে টেস্ট করব 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য ফারেনহাইট কত আসে। তাহলে সি এর ভ্যালু আমি কত বসাবো? 1 ডিগ্রির জন্য বসাচ্ছি আমি। তাহলে 1/5 এটা ইকুয়ালস টু F - 32/9। এখানে মান বের করে দেখো, এটা আর গুণ করলে আসে কত? 9/5 ইকুয়ালস টু F - 32। তো F এর মান কত বলো তো? 9/5, 32টা এবার সামনে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এটা যোগ করে দেখো ভাই কত আসে। এখানে কত লসাগু করলে আসে 5, তাই না? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে 5। তাহলে এখান থেকে আসবে কত? 9 প্লাস 5 আর 32 গুণ করলে কত হয়? এটা তোমাদের আমি একটু আগে দেখাইছি, এইটা আমি তোমাদের দেখাইছি 160। এখন তোমাদের মনে হইতে পারে 169/5, তাই না? হ্যাঁ, তোমাদের আমি ইচ্ছা করে এটা ভুল শেখালাম। কি ভুল শেখালাম? এইটা দেখো কোশ্চেনে কি বলছিল। এই ভুলটা আমাদের প্রচুর হয়, এই জন্য আমি ইচ্ছা করে এটা ভুল শিখাইছি। স্কেলের পরিবর্তনের ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে? পরিবর্তনের ক্ষেত্রে এই কথাটা যদি থাকে তাহলে তখন এই ফর্মুলা দিয়ে হবে না, পরিবর্তনের ফর্মুলাটা বসাইতে হবে। পরিবর্তনের তাহলে ফর্মুলাটা কেমন? চলো পরিবর্তনের ফর্মুলাটা আমরা একটু দেখি, সব ক্লিয়ার করে দিই আমি। হ্যাঁ, পরিবর্তনের ফর্মুলাটা হচ্ছে এই যে ডেল্টা C/5 এইটা ইকুয়ালস টু, বুঝতে পারতেছো তোমরা, ডেল্টা F/9 এটা ইকুয়ালস টু ডেল্টা ডেল্টা K/5। ঠিক আছে? এটা মনে রাখবা, যদি পরিবর্তনের ক্ষেত্রে বলে ডেল্টা C/5, ডেল্টা F/9, ডেল্টা K/5। তাহলে এখন তুমি নিয়ে আসতে পারবা সেলসিয়াসে 1 ডিগ্রি পরিবর্তনের জন্য ফারেনহাইটে কত। এই দুটোর মধ্যে সম্পর্ক আনলে কত আসবে দেখো তো। এটা মান যদি 1 বসাই, 1/5 ইকুয়ালস টু ডেল্টা F/9, অতএব ডেল্টা F কত আসবে? 9/5। তাহলে দেখো তো 1 নম্বর অপশনে 9/5 ডিগ্রি ফারেনহাইট ছিল না? তাহলে এইটা হচ্ছে সঠিক। চাইছে কি কোনটি সঠিকটা, তাহলে চারটে আমাদের টেস্ট করে দেখতে হবে। সেকেন্ডটাতে আসো, দেখো সেলসিয়াস আর কেলভিনের মধ্যে চাইছে। তো সেলসিয়াস আর কেলভিনের মধ্যে কেমন দেখো তো, ডেল্টা C/5 ইকুয়ালস টু কি ডেল্টা K/5 না? তাইলে সেলসিয়াসে যদি 1 করি কেলভিনেও কত চেঞ্জ হবে? একই চেঞ্জ হচ্ছে না? কিন্তু আমাদের এখানে কি দেয়া আছে 4/5, তার মানে এইটা রং আনসার। রং মানে এখানে বলছে সঠিক কোনটা নয়, তাহলে সঠিকগুলো আমাদের বের করতে হবে। একটা পাইলাম যে এটা সঠিক নয়, আরো টেস্ট করে দেখবো আমরা। চলো এটা দেখো ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে চাইছে। তো এই এখান থেকে যদি আমি ফারেনহাইটের মান বসাই, ফারেনহাইটের মান যদি 1 বসাই তাহলে সেলসিয়াস কত আসবে দেখো 5/9। দেখো এটা কি আছে? হ্যাঁ এটাই আছে, তার মানে এটা ঠিক আছে। আরেকটা কি আছে কেলভিন আর সেলসিয়াস। তো কেলভিন আর সেলসিয়াসে আমরা কি পাইছিলাম দেখো তো,
1 ডিগ্রি সেলসিয়াস যদি চেঞ্জ করি 1 কেলভিনই চেঞ্জ হবে, আবার 1 কেলভিন যদি চেঞ্জ করি 1 ডিগ্রি সেলসিয়াসই চেঞ্জ হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে এটা কি ঠিক? 1 কেলভিন চেঞ্জ করলে কি 0 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হয় না? তাহলে আমাদের আনসার হচ্ছে এই দুইটা। তো তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তোমরা অবশ্যই জানো মেডিকেলে অনেক সময় এরকম পাবা যে একের অধিক আনসার থাকতে পারে। এই যে তার একটা উদাহরণ, কতটা আসছিল মেডিকেল, এটা আসছিল 12-13। ঠিক আছে, চলো দেখি। এই যে সেলসিয়াস স্কেলে 98.5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মান কত? তো এইটা হাতে ক্যালকুলেশন করা একটু কঠিন, কিন্তু আমি তাও তোমাদের হচ্ছে করে দেখাচ্ছি। ঠিক আছে, একটু কষ্ট হবে এটা তোমাদের হাতে করতে, কিন্তু আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো কি বলছে, দেখো কার কার মধ্যে সম্পর্ক বের করতে বলছে, সেলসিয়াস আর ফারেনহাইট। এটা একটু তোমাদের মুখস্থ টাইপের রাখতে হবে যে এই কোশ্চেনটা বইয়ের এমসিকিউ তো, আর মেডিকেলে আসছিল, কিন্তু আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো C/5 ইকুয়ালস টু F-32/9। দেখো সেলসিয়াস কত বলছিল, 98.5। তোমাদের কোশ্চেন দেখাচ্ছি আমি, 98.5 ফারেনহাইটে বের করতে বলছে। তাহলে এখানে 98.5 ডিভাইডেড 5 ইকুয়ালস টু F-32/9। এখান থেকে এফ এর মান বের করতে হবে। কি একটু মনে হচ্ছে না একটু কষ্ট? হ্যাঁ, এটা একটু কষ্ট করতে হবে, বুঝে গেছে? তো আমি আগে দেখো এই 5 দ্বারা এটাকে ভাগ করি, তাহলে কত আসবে? তুমি এটা দশমিকটা চিন্তা বাদ দাও, দশমিক বাদ দিলে কত আসে এখানে? 985 এটা আসে না? তো 5 দ্বারা এটাকে ভাগ করো তো কত আসবে? 5 দ্বারা যদি ভাগ করি আসবে 1, 5, তাহলে এখান থেকে কত আসে 4, তারপর নিলাম কত, এখানে একটা 8 নিলাম, তারপর কত যাবে দেখো তো, 9, তাই না? 9 নিলে কত আসবে? 45, থাকছে কত 3, 5, হ্যাঁ, তাহলে 35, 0 কতবার যাবে? 7। তাহলে কত আসে দেখো তো, 98.5 দিয়ে, সরি 985-কে 5 দ্বারা ভাগ করলে আসে 197। তাহলে 98.5-কে যদি আমরা করি তাহলে কত, এখানে একটা দশমিক আছে না, জাস্ট এখানে একটা দশমিক দিয়ে দিবা, তাইলেই তোমার কাজ শেষ। বুঝতে পারছো? তাহলে কত আসে? 19.7। তাহলে এইটুকু আমরা ক্যালকুলেশন করে পাইলাম 19.7। এখানে আসতেছে কত, F-32/9। এখন এই 19.7কে 9 দ্বারা গুণ করে দাও তো, এই গুণটাতে সবাই করতে পারবো, এটা পারবে না? হ্যাঁ, আমি এখানে আবার লিখতেছি তোমাদের যাতে বুঝতে কারো অসুবিধা না হয়। F-32, তো এটা গুণ করে দেখো কত, 7 9 63, 3 হাতে থাকে 6, 9 9 81। আর আগের কত ছিল, হাতে 6 ছিল 87, 7 কত থাকে হাতে 8, 9 কে 9 আর 8 কত হয় 17। এই যে একটার পর দশমিক ছিল না, একটার পর এরকম দশমিক দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ, এটা ইকুয়ালস টু F-32। এখন ভালো করে লক্ষ্য করে দেখো, আমি কি ঠিক করছি? কই ছিল ম্যাটটা? ও সরি সরি সরি, আমি ম্যাটটা উল্টা করে ফেলছি। সরি, একদমই সরি, আমি ম্যাটটা উল্টা করে ফেলছি। দেখো এখানে ফারেনহাইটে বলছিল, আমি ম্যাটটা দাগাইতে যেয়ে ভুল ম্যাটটা দাগাই ফেলছি। সেলসিয়াস স্কেলে এই যে বলছে না, আগে আমাদের দেখতে হইতো যে অপশনগুলো কিসে আছে, অপশনগুলো আছে সেলসিয়াসে, তাহলে এই মানটা দেওয়া আছে হচ্ছে ফারেনহাইট তাপমাত্রায়। ঠিক আছে, তো চলো চলো চলো, এটা ফারেনহাইট। তাহলে এখন এই ফারেনহাইট যদি দেওয়া থাকে আমরা ফর্মুলাতে বসাবো C/5 F-32/9। এফ এর মান কত, 98.5। তাহলে C/5 98.5 মাইনাস 32/9, এটা করো দেখো। C/5 এখান থেকে 32 বাদ দাও তো, 98 থেকে যদি 32 বাদ দাও কত আসবে এটা জানি না আমরা। হ্যাঁ, যদি তাও কষ্ট হয় এখানে বিয়োগ করে নিবা, ঠিক আছে, তাও যাতে ভুল না হয়। কত দেখো তো, এখানে আসছে কত 6, এখান থেকে কত আসে 6, তাহলে কত আসবে 66.5, নিচে আসবে কত 9। বুঝতে পারছো কথা? আচ্ছা, এখন আমি যদি সি এর ভ্যালুটা বের করতে চাই, এই পাঁচটাকে কি আমরা এই পাশে নিয়ে যাব না? এই পাঁচটাকে যদি এই পাশে তুমি নিয়ে আসো 66.5 ইন্টু 5 ডিভাইডেড 9, ঠিক আছে? তো এইটা যদি করো কত আসবে দেখো তো। হ্যাঁ,
এটাকে কয়েকভাবে এখান থেকে ক্যালকুলেশন আমরা নিয়ে যাইতে পারি। তার মধ্যে যেটা তোমাদের জন্য সহজ হবে আমি ওইটাই করতেছি। আগে তুমি 5 দ্বারা গুণ করে দাও তো, ইজি হবে না? হ্যাঁ, 5 দ্বারা গুণ করে দাও, তাহলে 5 দ্বারা যদি এর পুরোটাকে গুণ করে দাও কত আসবে? 5 × 5 25-এর 5, হাতে কত থাকে? 2, 5 × 6 = 30, আর 2 = 32, 2 লিখলাম, হাতে কত থাকে? 3, 5 × 6 = 30, আর 3, এখানে আসবে 33। দশমিক কয়টার পর ছিল? একটার পর। একটার পর দশমিক দিয়ে দাও, ডিভাইডেড 9। এখন 9 দ্বারা এটাকে ভাগ করো। দেখো 3 এর মধ্যে যায় না, 33 এর মধ্যে কতবার যায়? 3 বার, তাইলে আসে কত এখানে? 27। কত পাচ্ছে এখানে? 6, এখান থেকে একটা নেশো 2। তাহলে এখন দেখো তো কতবার যায় এটা? 5 বার। 6 বার কি যায়? হ্যাঁ, 6 বার। 7 বার কিন্তু যাবে না, 7 নং 63 হয়ে যাবে। তাহলে কত যাবে? 6। 6 নং কত? এখানে আসবে 54, প্লাস কত? 8। এখানে একটা নেশো কত? 5। তখন এই যে দশমিক নেসতেছি না, এখানে একটা জাস্ট দশমিক দিয়ে দিবা। এখন এই 85-এর মধ্যে কতবার যায়? হ্যাঁ, 9 বার যায়। 9 বার গেলে কত? 81, থাকে কত? 4 না? হ্যাঁ, তো এইটা করার পরেই তুমি মোটামুটি দেখো, এইটা করার পরে তুমি মোটামুটি বুঝতে পারবা যে এখানে কত আসবে। পুরোটা করতে হবে না, 36.9 এইরকম মান আসবে না? এখানে দেখো 36.9 কয়টা আছে? এটা দেওয়া ছিল 45, তাহলে আগেই হচ্ছে না। এটা 35 এটা হচ্ছে না। 36 দুইটা আছে, একটা 36.544, একটা 36.944। তাহলে আনসার আমাদের কোনটা? এই যে এইটা। কিন্তু আমার পরামর্শ হচ্ছে, তুমি এত বড় একটা ক্যালকুলেশন কি করবা? মেডিকেলে কি এত সময় পাবা? তুমি এত তো সময় পাবা না। তোমার উচিত হবে, যেহেতু এইটা বইয়ের এমসিকিউ, এটা খুব ভালো করে পড়ে রাখা, যাতে তোমার এটা মনে থাকে যে 98.5 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াসে নিয়ে আসলে হবে কত? 36.944 ডিগ্রি সেলসিয়াস। চলো একটু সামনে যাই আমরা। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কত? হ্যাঁ, -273.15 ডিগ্রি সেলসিয়াস। এইটা হবে আনসার। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট। পানির তৈধবিন্দুতে মিলিমিটার পারদ একক চাপে এবং কেলভিন তাপমাত্রা যথাক্রমে দুইটা, এই জায়গায় একই ইনফরমেশন, সরি, দুইটা ইনফরমেশন একই কোশ্চেনে দেয়া আছে। কি কি দেয়া আছে? এই চাপটা, তৈধবিন্দুর চাপ কত? 4.58 মিলিমিটার পারদ। আর কে পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, কেলভিনে কি আসবে? 273.16 কেলভিন। ঠিক আছে, তাহলে এই খ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। চলো, এটা আমাদের দরকার নাই, এগুলা এগুলা এটা এত কঠিন ক্যালকুলেশন তোমাদের দরকার নেই। জাস্ট এইটা একটু মনে রাখতে পারো, থার্মোডাইনামিক্সের হচ্ছে মূল নীতিটা কি ছিল, তুমি এটা পড়ে আসছো। যে যে দেখো নিচে ভাগ সংখ্যা আর উপরে কি আসে? তাপমাত্রা ডিভাইডেড নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু। এই যে এই পাশে দেওয়া আছে দেখো, এক্স থিটা। এক্স থিটা কি? কোন একটা ধর্ম, সেই সাপেক্ষে মাইনাস হবে কোনটা? নিম্ন স্থির বিন্দুর ধর্মটা নিচে, ঊর্ধ্ব স্থির বিন্দুর ধর্ম মাইনাস নিম্ন স্থির বিন্দুর ধর্ম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আনসার। এরপর দেখো, আচ্ছা এইটা দরকার নেই, এগুলা এত কঠিন দরকার নাই, তোমাদের এত কঠিন এমসিকিউ পড়তে হবে না, এত বড় বড় ম্যাথ করতে হবে না। চলো এটা আমরা শুরু করি। পরের টপিক আসছে আমাদের কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এটাতে প্রথমে কি আছে দেখো তো, তাপের যান্ত্রিক সমতার একক কোনটা? তো যান্ত্রিক সমতা কি ছিল আগে তোমাদের মনে আছে? হ্যাঁ, একটু মনে করার চেষ্টা করো তো, তোমাদের যান্ত্রিক সমতাটা কি ছিল? হ্যাঁ, অনেকেই মনে করতে পারছো যে ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ। এই যেটার নাম ছিল কি? যান্ত্রিক সমতা। তো যান্ত্রিক সমতা জে ইকুয়ালস আমি কি লিখতে পারবো বলো তো? ডাব্লিউ ইকুয়ালস বাই এইচ লিখতে পারবো না? ডাব্লিউর এককটা কি? ডাব্লিউ কি? কাজ ছিল, এইচ ছিল তাপ। কাজের একক কি? কাজের একক আমরা জানি জুল। তাপের একক এসআই একক চিন্তা করলে জুল। বা এখানে অপশনগুলোকে দেখো তো, জুল আর ক্যালোরিতে দেওয়া আছে না? তাহলে তাপের আমাদের কোন এককটা নিতে হবে? ক্যালোরি। তাহলে তাপের একক কি? ক্যালোরি। তাহলে দেখো তো, যান্ত্রিক সমতা এটার একক কি আসতেছে? জুল পার ক্যালোরি। ঠিক আছে, তাহলে এই খ নাম্বারটা আমাদের আনসার। চলো, আচ্ছা এই ম্যাথগুলো করতে হবে না, এটাও ম্যাথ। হ্যাঁ, এইটা করতে হবে। দেখো, 1 কাপ
গরম চায়ে একটি ঠান্ডা চামচ ডোবানো হলো। চাটা কি ছিল? ধরে নাও তুমি চা খেতে বসছো, তুমি কি ঠান্ডা চা নিয়ে বসবা? না, গরম চা নিয়ে বসছো তুমি, কাপের মধ্যে কি আছে? গরম চা আছে। এখন যে চামচটা তুমি দিবা, চামচটা দিয়ে এরকম নাড়বা না? চামচ কি আগে থেকে গরম থাকে? গরম চামচ নিয়ে তুমি এরকম করো? তা তো করো না। ঠান্ডা চামচ আমরা নিই বা নর্মাল একটা চামচ নিই। তো এইটাই বলছে, দেখো 1 কাপ গরম চায়ে একটা ঠান্ডা চামচ ডোবানো হলো, কি হবে? চামচ যদি ডুবাই কি হবে? চামচের তাপমাত্রা কম ছিল, আর এই যে চা ছিল, চায়ের তাপমাত্রা কি ছিল? বেশি ছিল। তাহলে কি হবে? চা থেকে চামচে তাপ যাবে, যদি তাপ যায় চামচের কি ভিতরের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে। প্রথম সূত্র থেকে কি শিখছিলাম আমরা? প্রথমে যে তাপটা যাবে সেটাতে তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে। তাহলে এই যে দেখো চামচের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। ক্লিয়ার? চলো এরপর দেখো কি বলছে। ডেল্টা কিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করার ফলে যদি কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ এবং সিস্টেম কর্তৃক পরিবেশের উপর বাহ্যিক কৃতকাজ পরিমাণ ডাব্লু ডেল্টা ডাব্লু হয়, তাহলে তো এইটাই আমাদের তো প্রথম সূত্র ছিল, এটা সবাই আমরা জানি যে আমরা যদি ডেল্টা কিউ পরিমাণ তাপ দিয়ে থাকি কোনো কিছুতে, তাহলে কি হবে বলতো? প্রথমে তার ডেল্টা ইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, বাকিটুকু দিয়ে তার কাজ হয়। ঠিক আছে? তাহলে আনসার কোনটা? এই যে ক নাম্বার, এইটাই আমাদের আনসার। এরপরে দেখো, আচ্ছা এইগুলোর দরকার নাই, এগুলো ম্যাথ করতে হবে না আমাদের। হ্যাঁ, এটা দেখো, গ্যাস কর্তৃক কৃতকাজ সম্পূর্ণ হলে নিচের কোনটি প্রযোজ্য? তো গ্যাস যদি কোনো কাজ করে তখন কোনটি প্রযোজ্য? এটা খুব ভালো করে মনে রাখবা। অবশ্যই সেখানে কি হবে? আয়তন বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে এটা কি বলতে পারবা? একটু দেখাই তোমাদের। এই ডাব্লিউ ইকুয়ালস টু একটা সূত্র আমরা শিখছিলাম, তোমাদের কি মনে আছে? যে ডেল্টা ডাব্লিউ বের করে একটা সূত্র শিখছিলাম আমরা, পি ডেল্টা ভি। মনে আছে? ডেল্টা ভিটা কি ছিল বলতো? ভি2 মাইনাস ভি1। এখন আমাকে একটু তোমরা এটা খুব সুন্দর একটা কনসেপচুয়াল কোশ্চেন। কেন বললাম যে এইটা দেখো, কাজ যদি হয় তাহলে ডেল্টা ডাব্লিউর মান কি হবে? পজিটিভ হবে না? পজিটিভ হইতে গেলে এখান থেকে কি পজিটিভ মান আসতে হবে না? তো দেখো এখানে আছে কি ভি2 মাইনাস ভি1। যদি ভি2 বড় হয় আর ভি1 ছোট হয় তাহলে কি আসবে? এখানে একটা ধনাত্মক মান আসবে, পজিটিভ মান আসবে। কিন্তু যদি ভি2 ছোট হয় তাহলে কি পজিটিভ আসবে? না, তখন কিন্তু নেগেটিভ আসবে। তাহলে কি হইতে হবে দেখো তো, ভি2 অবশ্যই বড়। ভি2 বড় মানে কি? ভি2টা ছিল পরবর্তী তাপ, সরি আয়তন, তাহলে কি ভি1 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে কি হবে দেখো? আয়তনটা বৃদ্ধি পায়। ক্লিয়ার? চলো দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় যে ভৌত রাশিটা স্থির থাকে তাকে কি বলে? তো এই সমষ্ণের মধ্যেই তো আমাদের আনসারটা দেয়া আছে। সম উষ্ণ মানে কি? তাপমাত্রাটা ফিক্স থাকবে। এই যে দেখো তাপমাত্রা, এইটা খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল 22-23 আসছিল। ঠিক আছে? চলো, গ্যাস কর্তৃক কৃতকাজ হলে কি হয়? এই যে এখনই আমি বুঝাই দিলাম যে অবশ্যই আয়তনটা বৃদ্ধি পাবে। এখন দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় স্থির আয়তে কোন রাশিটি পরিবর্তিত হয়? খুবই ইম্পর্টেন্ট। সমষ্ণ প্রক্রিয়ায় বলছে স্থির আয়তন, আয়তন যদি স্থির রাখি কোন রাশিটি পরিবর্তিত হয়? এটা হবে কি? অন্তঃস্থ শক্তি। ঠিক আছে? আয়তন যদি স্থির রাখি কি হবে? অন্তঃস্থ শক্তি। তো চলো দেখা যাক এরপরে কি হবে আমাদের। গ্রাফ আমাদের দরকার নাই এগুলা। হ্যাঁ, একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত ফলে নিম্নের কোনটি ঘটে? তো এইটা আগে তোমাদের বোঝার চেষ্টা করো। কি বলছে? একটা আদর্শ গ্যাসের কথা বলছে, একটি তাপ অন্তরকের আবরণযুক্ত। এইটা ধরে নাও এর ভেতরে আমি আদর্শ গ্যাস রাখছি। আদর্শ গ্যাস বলতে কিছু আছে? আসলে তো নাই, ধরে নিতে হবে। ধরে নাও, অনেক কিছু ধরে নাও, তাই না? এটাও একটু ধরে নাও। তো এই ভেতরে ধরে নাও একটা আদর্শ গ্যাস আছে, আর এইটা ধরে নাও এই যে সারফেসটা আছে না, এটা চারপাশে, এইটার চারপাশে আমি এমন একটা পদার্থ দিছি, এইটা তাপ অন্তরক। এই শব্দটা ইম্পর্টেন্ট, তাপ অন্তরক। তাপ অন্তরক মানে কি জানো? তাপ অন্তরক মানে হচ্ছে এটা এই তাপকে
ভেতরেও আসতে দিবে না, আবার বাইরেও যাইতে দিবে না, ঠিক আছে? ভেতরে যা ছিল তাই থাকবে। তো এইরকম একটা ঘটনা দেখো কি হয়েছে, আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকে আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো। যদি প্রসারিত করতে হয় কি হবে, এটা মনে রাখবা, যদি প্রসারিত করতে চাও তাহলে কি হবে, তাপমাত্রা হ্রাস হবে। তাহলে যদি আমি উল্টা করে যদি এই কোশ্চেনটা তোমাকে দেই, যে আমি যদি প্রসারিত না করে যদি সংকুচিত করি তাহলে কি হবে, সংকুচিত করলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো এই কোশ্চেনটার আনসার কি, এই কোশ্চেনের আনসার হচ্ছে তাপমাত্রা হ্রাস পায়। চলো সামনে আগে আমরা একটু, এরপরে কি বলছে দেখো, হ্যাঁ খুবই খুবই ভালো একটা কোশ্চেন। একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভেতরে কোন তাপগতীয় প্রক্রিয়াটি চলে? এইটা দুইটা কোশ্চেন হয় এই টপিক থেকে। একটা হচ্ছে যদি টায়ারের ভেতরের কথা বলে তখন আনসার হবে সময়ায়তন। কখন একটা গাড়ি যদি চলতে থাকে তখন টায়ারের ভেতরে কোনটা হয়, সময়ায়তন প্রক্রিয়া। এইরকম সেম কোশ্চেন আমরা আরেকটা পাবো, তখন আমি এই কোশ্চেনের কথা তোমাদের আবারও বলবো, ঠিক আছে? ওইটাতে আসি আমরা তারপরে বলবো। আচ্ছা, তো এগুলো ম্যাথ করার তোমাদের দরকার নাই। দেখো, বায়ু মাধ্যমে সঞ্চালন কোন ধরনের প্রক্রিয়া, এটাও খুবই ইম্পর্টেন্ট। মেডিকেল 23-24 আসছিল এটা, যে বায়ু মাধ্যমে যদি শব্দ সঞ্চালন ঘটে এটা কোন ধরনের প্রক্রিয়া হবে এই চারটার মধ্যে। তো এটা একটু মনে রাখবা, এটা হবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? কি হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা চলো, এইটার হচ্ছে কাইন্ড অফ ব্যাখ্যা কেমন, বায়ু কি অনেক শব্দ যখন চলাচল করে অনেক বেশি বেগে চলাচল করে না, তখন এই যে বাকি যে প্রক্রিয়াগুলো আছে এগুলো হওয়ার সময় হয় না। রুদ্ধতাপীয় কি পড়ে আসছো না, অনেক দ্রুত ঘটে, এই শব্দের ক্ষেত্রে এই ঘটনাটাই হয়। হ্যাঁ, আচ্ছা এগুলো দরকার নাই আমাদের, চলো সামনে আগে আমরা। দেখো এই যে মেডিকেল কত আসছে, এটা মেডিকেল 22-23 আসছে। কি আসছে দেখো তো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? তো এটা একদমই খুবই খুবই সিম্পল কোশ্চেন তোমাদের জন্য, যে ডেল্টা কিউ ইকুয়ালস টু, আমরা সূত্র কি জানছি, ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু। এটা মানে কি বোঝায় বলো তো, এই ডেল্টা কিউ হচ্ছে কি কি পরিমাণ তাপ দিচ্ছি আমি, ডেল্টা ইউ হচ্ছে অন্তস্থ শক্তি কতটুকু বৃদ্ধি পাইছে, আর ডেল্টা ডাব্লুটা হচ্ছে কতটুকু কাজ হয়েছে। তাহলে এখানে কি কি আছে, তাপ আছে, কাজ আছে, তাহলে কি হবে আনসার, তাপ ও কাজ, ঠিক আছে? চলো, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নিম্নের কোনটির উপর নির্ভর করে? অভ্যন্তরীণ শক্তির জন্য তোমরা পড়ছিলা, তোমাদের এটা একদম বইয়ে অভ্যন্তরীণ শক্তি টপিকে দেখবে একদম লেখা আছে যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা নির্ভর করে তার তাপমাত্রার উপরে, ঠিক আছে? তার কিসের উপর নির্ভর করে, তাপমাত্রার উপরে। এই জন্য তোমরা আরেকটা কনসেপ্ট পড়ে আসছো, কি কনসেপ্ট, যে যদি তাপমাত্রা ফিক্স থাকে, সমষ্ট প্রক্রিয়া হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হয়, জিরো হয়ে যায়। পড়ে আসছো না তোমরা? হ্যাঁ, তাহলে এটার আনসার কি হবে, এই যে তাপমাত্রার উপরে নির্ভর করে, ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপরে নির্ভর করে। এরপরে দেখো, গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের শক্তির উৎস কোনটা? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমরা পড়ে আসছো এইটা, রুদ্ধতাপীয় ইকুয়ালস পরীক্ষায় কি দেখো, তোমাদের দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। ডেল্টা কিউ ইকুয়ালস টু কি ছিল, ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু। এখন আমাকে বলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কখন হয়, যখন এইটা থাকবে না, তাই না? যে এই অংশটা হয়ে যাবে কি জিরো। কি জিরো, তাপের কোনো আদান প্রদান এখানে হচ্ছে না রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাপের আদান প্রদান যদি না হয় তাহলে কাজ কিভাবে হবে, কাজ হবে এর ভেতরে যে অন্তস্থ শক্তি ছিল সেইটা ক্ষয় করে সে কাজ করতে থাকবে। আবার বলতেছি আমি, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না। যদি তাপের আদান প্রদান না হয় কাজ কিভাবে হবে, কাজ হবে এই যে পদার্থ ছিল তার ভেতরে যে অন্তস্থ শক্তি আছে এইটা নেই সে তার কাজ হবে, ঠিক আছে? তাইলে এই যে এইটার কোশ্চেন কি হবে দেখো তো, প্রসারণের শক্তির উৎস কোনটা, প্রসারণটা কোন জায়গা থেকে হবে, এই শক্তিটা আসবে কই থেকে, এই যে অভ্যন্তরীণ শক্তি থেকে। বুঝতে পারছো? চলো এইটা দেখো, নিচের কোন তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ হয়? তো এইটা দেখার জন্য আমাদের আবারও এটা দেখতে হবে যে আসলে ফর্মুলাটা আমাদের কি ছিল, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এরকম না? তো ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ কখন হবে, যদি ডি ইউ ইকুয়ালস টু জিরো হয়, তখনই তো কেবলমাত্র কি ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ হওয়া পসিবল। তো ডি ইউ কখন জিরো হয়, কোন প্রক্রিয়ায়, একটু আগে তোমাদের বলে আসছি আমি,
সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত 0। তাহলে কোন প্রক্রিয়া হবে এটা? এইটা হবে সমষ্ণ প্রক্রিয়া। তারপরে দেখো নিচের কোন পদ্ধতিতে কাজের পরিমাণ শূন্য হয়? কাজের সূত্র কি আমরা বলতো ভাইয়া? ডিডব্লিউ ইকুয়ালস টু কি জানি আমরা? পি ডি ডিভি, এটা জানি না আমরা? তো এই ডিভিটা মানে কি? আয়তনের পরিবর্তন। তো যদি আয়তনের পরিবর্তন না হয় তাহলে কি কাজ হবে? হবে না তো। তো আয়তনের পরিবর্তন যদি না হয় সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? কখন হবে না? হ্যাঁ, তোমরা আশা করি পারছো এটা, যে সময় আয়তন প্রক্রিয়া। সময় আয়তন শব্দটির অর্থ কি? যে আয়তন সেম থাকবে, আয়তন পরিবর্তন হবে না। আয়তন পরিবর্তন না হলে এইটুকু কি হয়ে যাবে? এইটুকু জিরো। এইটুকু যদি জিরো হয় ডিডব্লিউ জিরো হয়ে যাবে। তাহলে এটার আনসার কি দেখো? কোন পদ্ধতিতে কাজের পরিমাণ শূন্য হবে? স্থির আয়তন। হ্যাঁ, চলো এরপরে যাই আমরা। দেখো কোন গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাতে একটি ধ্রুবক রাশি, এই ধ্রুবক রাশিকে যা দ্বারা প্রকাশ করা হয়। এটা একদমই সহজ, তোমরা এটা পড়ে আসছো। মোলার আপেক্ষিক তাপ কি ছিল? সিপি আর সিভি না? তো সিপি বাই সিভি এটার অনুপাত আমরা কি পড়ছিলাম? গামা, মনে আছে তোমাদের? তাহলে এই হবে আনসার কি? গামা। তো এই গামার আমি আগেই তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, তাইলে তোমরা পরের এমসিকিউ গুলা সহজে করতে পারবা। গামার মান কখন কোনটা হয় মনে আছে? যদি এক পরমাণুক হয়, এক পরমাণুক হয় তাহলে গামার মানটা কত? এক পরমাণুকের ক্ষেত্রে গামার মান কত? হ্যাঁ 1.67। আমি ব্যতিক্রমগুলো পরে বলতেছি, জাস্ট আগে নরমালগুলো দেখে রাখো। দুই পরমাণুকের জন্য কত? দুই পরমাণুকের জন্য গামার মান কত? 1.4 বা 1.41, ঠিক আছে এরকম। আর বহু পরমাণু বা ত্রিপরমাণুকের জন্য কত? 1.33। ঠিক। আচ্ছা, তো দেখো আমরা কি দেখলাম? সিপি বাই সিপি আসলে কি? গামা, তাই না? তো এক পরমাণুকের ক্ষেত্রে গামার মানটা কত আসে? 1.67। দ্বিপরমাণুকের জন্য গামার মান কত আসে? 1.41। আর ত্রিপরমাণুক বা বহু পরমাণুকের জন্য কত আসবে? 1.33। এটা একটু পরে আমাদের অনেকগুলো এমসিকিউ আসবে, এই জন্য তোমাদের আগে এটা দেখালাম। এখন দেখো তোমরা এই কোশ্চেনটা নিজেরাই পারবা। কোন গ্যাসের আপেক্ষিক তাপ দৈর্ঘ্যের অনুপাত 1.4 হলে গ্যাসটি কত অণু? পারবা না? এই যে লিখে দিছি একটু আগে, তো এটা হচ্ছে দ্বিপরমাণু, তাই না? হ্যাঁ, তারপরে কোশ্চেনে আসো। সিপি বাই সিভি ইকুয়ালস টু যদি গামা হয় তবে রুদ্ধতাপীয় এবং রুদ্ধতাপীয় এবং সমতাপীয় পিভি লেখচিত্রে ছেদ বিন্দুতে ঢালের অনুপাত কত? তো এই গামাটা আসছিল কেমনে? এই এখান থেকে নিয়ে আসছিলাম না আমরা? তো এইটা এখন কি প্রমাণ করার দরকার আছে? না। এখন তোমরা মেডিকেল অ্যাডমিশন জন্য প্রিপারেশন নিচ্ছ, এখন কি প্রমাণ করে দেবো? না, এখন তোমাদের প্রমাণ দেখতে হবে না। তো এইটা তোমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে, কারণ এখান থেকে এই গামাটা নিয়ে এসেছিলাম আমরা, তাই না? তো এই যে অনুপাতটা কত? অনুপাতটা হচ্ছে গামা। কার অনুপাত? রুদ্ধতাপীয় এবং সমতাপীয় পিভির ছেদবিন্দুর ঢাল দৈর্ঘ্য অনুপাত। এটা মনে রাখবা, এই যে এই লাইনটা, ঠিক আছে? চলো সামনের দিকে যাই আমরা। তো এটা দেখো, গামা 1.67 হলে গ্যাসটি কত পরমাণু? এটা পারবা না? হ্যাঁ, এক পরমাণু লিখেই দিচ্ছি তো তোমাদের একটু আগে আমি এটা। এরপরে যেটা আছে, এটা মেইনলি তাপগতিবিদ্যার কোশ্চেন বলা যায় না। কেমন কোশ্চেন দেখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তা কত? বলো, এটা কি এখানকার কোশ্চেন বলা উচিত আসলে? না, এইটা হচ্ছে আদর্শ গ্যাসের, কিন্তু সামনের দিকে আমরা আগাবো, এইগুলো আদর্শ গ্যাসে করবো, ঠিক আছে? এখন এই কনসেপ্টে আমি যাব না। দেখো দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি ও সিভির অনুপাতটা কত? এই যে আমরা তোমাকে সব আমি আগেই ডিটেলসে লিখে দিছি, 1.4, তাই না? কি বলছে? দ্বিপরমাণু। এরপরে দেখো বলছে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? তো নাইট্রোজেন গ্যাসটা একটু তুমি লেখো তো, নাইট্রোজেন গ্যাসের সংকেতটা কি? আমরা এইভাবে লিখি না, N2, মানে কি? দুইটা নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড, তাই না? তো এটা কত পরমাণু দেখো? দ্বিপরমাণুক না? তো দ্বিপরমাণুক যদি হয় তার জন্য গামার মান কত আসবে? 1.4। এরপর দেখো ওজোন গ্যাসের জন্য গামার মান কত? ওজোন গ্যাসের সংকেত জানো তোমরা? কি বলো তো? ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। এটা কত পরমাণু দেখো তো? O3 লেখাই আছে এখানে, 3, তিনটা পরমাণু আছে। তো ত্রিপরমাণু যদি হয় তখন গামার মান কত আসবে? এই যে দেখো 1.33, ঠিক আছে? হ্যাঁ, তারপরে দেখো কার্বন ডাই অক্সাইডের জন্য গামার মান কত?
এইটাতেই ছেলেপেলেদের কনফিউশন শুরু হয়। কার্বন ডাইঅক্সাইডের জন্য গামার মান কত। নর্মালি যদি চিন্তা করো পরমাণু এখানে কয়টা, একটা কার্বন দুটা অক্সিজেন, মোট কি তিনটা পরমাণু না হওয়ার কথা, তাহলে কত, তিন পরমাণুর জন্য 1.33, কিন্তু আসলে হবে না। কিন্তু কেন হবে না, কেন হবে না এখানে একটু দেখো। এটা হবে না এই জন্য কার্বন ডাইঅক্সাইডের তুমি স্ট্রাকচার দেখো, কেমিস্ট্রিতেও দেখবা তোমরা এই স্ট্রাকচারটা, যে এই যে এর গাঠনিক সংকেতটা হচ্ছে এইরকম। তো এইটা দেখতে কেমন দেখো তো, এটা হয়তোবা মনে হচ্ছে তোমার কাছে কি এটা তিন পরমাণু, কিন্তু এটা গঠনটা হচ্ছে দ্বিপরমাণুকের মতো। এই যে নাইট্রোজেন আমি যেমন আঁকাইছি, নাইট্রোজেন আর এই যে এটা, বুঝতে পারছো? এইরকম আমি ত্রিপরমাণুক আমি আরো একটা হচ্ছে বলি, তোমরা নিজেরা চিন্তা করে দেখো, ত্রিপরমাণুক অনেক কিছু আছে, বা চার পরমাণুকের কথা বলো, ওগুলো কি স্ট্রাকচার কি নর্মালি এরকম হয়? এরকম হয় না। তো তোমাদের হচ্ছে পানির যদি অণুর কথা বলি, পানির অণু তোমরা দেখছো না, পানির স্ট্রাকচার কেমন হয়, এই যে এইরকম পড়ে আসছো তোমরা, তাই না? কিন্তু এই ত্রিপরমাণুকটা আলাদা, এটার স্ট্রাকচার হয় একদম সোজা। তো এই সোজা স্ট্রাকচার নর্মালি কাদের হয়? দ্বিপরমাণুকের জন্য। এই জন্য কার্বন ডাই অক্সাইডের গামার মান দ্বিপরমাণুকের মতোই হবে। বোঝা গেছে? এইটা হচ্ছে 1.4। চলো সামনের দিকে যাই। হ্যাঁ, দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটি কোন ধরনের প্রক্রিয়া? তো এই প্রক্রিয়াতে যাওয়ার আগে আমি তোমাদের ছোট্ট একটু বলে রাখি, কি কি প্রক্রিয়া আমরা পড়ছিলাম। প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী। প্রত্যাবর্তী কি ছিল? প্রত্যাবর্তী ছিল যদি আমি একটা ঘটনা ঘটানোর পরে যে পরিমাণ কাজ হয়েছে, বা যে পরিমাণ আমি তাপ দিছি বা যে পরিমাণ শক্তি খরচ করছি, আবার আগের অবস্থায় যদি ফিরে আসতে পারি আমি, যদি আমি সেম পরিমাণ যদি তাপ বা শক্তি যেটাই কাজ আমি পাই, তাহলে সেটাকে কি বলে? প্রত্যাগামী। যে একবার গেছি আবার আগের অবস্থায় আসার ফলে যা যা খরচ হয়েছিল আবার পাইছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যাবর্তী। কিন্তু আসলে কি তাই হয়? নর্মালি হয় না। আর যদি বলে আর ঘর্ষণ, তাহলে তো হবেই না। ঘর্ষণে যেটা ক্ষয় হয় ওটাকে তুমি কখনো ফেরত পাবা? যদি ফেরত না পাও, এটার নাম কি? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, চলো। আচ্ছা, এগুলো ম্যাথ আমাদের দরকার না এখান থেকে। হ্যাঁ, এগুলো আমাদের করতে হবে না। চলো সামনের দিকে যাই আমরা। আচ্ছা, এইটা একটু দেখতে হবে, দেখো এখান থেকে দেখবো আমরা যে দ্বিপরমাণু গ্যাসের জন্য, আচ্ছা এটাও হচ্ছে ওই, এটারও দরকার নাই, জাস্ট এই ফর্মুলাগুলো আমাদের জাস্ট এখান থেকে দেখলে হয়ে যাবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? তোমরা পড়ে আসছো না, এই যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু T2V টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তাহলে এইটা আসলে কি ছিল, যে TV টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, চলো সামনের দিকে যাই, এগুলো ম্যাথ আমাদের করতে হবে না। হ্যাঁ, এই টাইপের আমি একটা দেখাবো, এই জন্য আগে আমি দেখাইনি। এই টাইপের আমি একটা দেখাবো তোমাদের। কি দেখাবো দেখো তো, আমরা সিপি আর সিভির দুইটা সম্পর্ক জানতাম। সিপি বাই সিভি এটা ইকুয়ালস টু কি জানতাম, একটা জানতাম কি গামা, আরেকটা জানতাম সিপি মাইনাস সিভি এটা ইকুয়ালস টু আর। এখান থেকে তোমাদের প্রায় কোশ্চেন আসে এমসিকিউ। এটা থেকে একটু যদি আমি ক্যালকুলেশন করে তোমাদের দেখাই, কি আসে দেখো তো, সিপি ইকুয়ালস টু গামা ইন্টু সিভি, তাই না? এইটা যদি এখানে বসাও কি আসবে দেখো, সিপির মান যদি এখানে বসাও, তাহলে গামা ইন্টু সিভি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তাহলে সিভিটা যদি আমি কমন নেই, সিভি কমন নিলে কি আসে, গামা মাইনাস ওয়ান এটা ইকুয়ালস টু আর। আসলে তাইলে সিভি কি, সিভি হচ্ছে আর ডিভাইডেড গামা মাইনাস ওয়ান। তাহলে সিপি কি, সিপিটা হচ্ছে, সিপিটা কি বলতো, এই যে সিপি মানে কত, গামা ইন্টু সিভি না? তাহলে এটার সাথে গামা গুণ করলেই কি আমি সিপি পাবো? তাহলে গামা যদি গুণ করি তাহলে গামা আর ডিভাইডেড গামা মাইনাস ওয়ান। এটার কয়েকটা এমসিকিউ আছে, তো আমি একটাই তোমাদের একদম ডিটেলসে দেখালাম যাতে তোমরা সবগুলো পারো। এখন তুমি পারবা, দেখো গামার মান 3/2 বসাও, এক পরের কোশ্চেনে 5/2 চাইছে কি দেখো, সিপি সিভি এগুলো বের করতে বলছে। তো 3/2 যদি বসাও, এখানে 3/2 বসালে কত আসে দেখো তো, 3/2 বসাইলে আসে 3/2 মাইনাস ওয়ান। তো 3/2 মাইনাস ওয়ান করলে কত আসে জানো না? 3/2 মাইনাস ওয়ান করলে যদি লসাগু করতে করবা, যারা ডিরেক্ট পারবা তারা তো করবাই, তাহলে আসে কত, হাফ। তাহলে টুটা কি উপরে চলে যাবে না? তাহলে আসে কত, 2r। তাহলে সিভি ইকুয়ালস টু কি আসবে, 2r। দেখো কোথাও আছে অপশনে 2r আছে নাই, তার মানে শুধু সিপি বের করলে আমার হবে না, এখন সিপি বের করে আমার দেখতে হবে আসলে কত আসবে। তো এইটাতে দেখো 3/2 ইন্টু আর, নিচে কত আসবে, 3/2 মাইনাস ওয়ান। সিপি কত আসে দেখো তো, এখান থেকে হাফ আসবে,
তাহলে 3/2 নিচে হাফ ইন্টু আর, 2 কেটে গেলে থাকে কত 3r। তাহলে এটার আনসার হবে, দেখো এটার আনসার কত হবে, এইটা হবে সিপি ইকুয়ালস টু 3r। ঠিক আছে, অপশনে কিন্তু দেখো সিপি সিপি সবগুলোই দেওয়া ছিল, এই জন্য তোমার সিপি সিপি দুইটাই বের করে দেখতে হবে যে কোনটা অপশনের সাথে ঠিক আছে। আর যেহেতু তোমরা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ অবশ্যই দুইটাই বের করে দেখাবা, কারণ তোমাদের দুইটা তো আনসার থাকতেই পারে। বুঝতে পারছো কথা? আচ্ছা, এইটা আমি তোমাদের দিলাম এইচডাব্লিউ, নিজেরা তোমরা এটা বের করে এখানে বসাই দিবা। এখন পারবা না, তোমাদের পুরো কনসেপ্ট আমি দেখাই দিছি। চলো, একটি আবর্তনশীল চক্রে গ্যাসের অন্তঃস্থ শক্তি কি হয়? একটা আবর্তনশীল যদি চক্র থাকে, আবর্তনশীল যদি চক্র থাকে, গ্যাসের অন্তঃস্থ শক্তি কি হবে? চলতেছে তাহলে কি ক্ষয় হবে না? হ্যাঁ, তাহলে কি হবে, হ্রাস হবে অন্তঃস্থ শক্তি। বুঝতে পারছো? একটি পদার্থ থেকে অন্য পদার্থে তাপের প্রবাহ নির্ভর করে কার উপর? এটা সম্ভবত সবচেয়ে বেসিক কোশ্চেন এই চ্যাপ্টারে, যে আসলে তাপের আদান প্রদান কিভাবে হয়। তাপের আদান প্রদানটা ডিপেন্ড করে তাপমাত্রার উপরে। কিভাবে? যে বেশি তাপমাত্রার কোনো বস্তু থেকে সবসময় কম তাপমাত্রার বস্তুর দিকে তাপের সরবরাহ ঘটে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এটা কি হবে, বস্তুর তাপমাত্রার উপরে, সরি বায়ুমণ্ডলের তাপমাত্রা, একটা পদার্থ থেকে আরেকটাতে গেলে বায়ুমণ্ডলের তাপমাত্রার উপর নির্ভর করে। এগুলো ম্যাথ আমাদের করতে হবে না, চলো যাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি আর ভি এর মধ্যে সম্পর্ক কেমন? পি ভি টু দি পাওয়ার গামা, এটা ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এই যেটা আমরা পড়ছিলাম পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক। এগুলো ম্যাথগুলো আমাদের দেখতে হবে না, চলো আমরা আসি একদম ডিরেক্ট এই যে এটাতে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটা? এইটা খুবই 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 ইম্পর্টেন্ট, এমনকি তোমাদের 2025-এও এটা আসছিল এই এমসিকিউটা। তো এইটা তোমাদের বই অনুযায়ী, আমি বারবার বলতেছি তোমাদের বই অনুযায়ী এটার আনসার হচ্ছে ডিকিউ ইকুয়ালস টু টিডিএস। ঠিক আছে, আর এই ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ এটা কার? এটা হচ্ছে প্রথম সূত্রের গাণিতিক রূপ। বুঝতে পারছো কথা? ঠিক আছে, দেখো তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ কোনটা? এইটাও মনে রাখবা যে এই যে ওই মানটা জাস্ট এখানে বসাইলে চলে আসে। ঠিক আছে, du ইকুয়ালস টু ভিডিপি প্লাস টিডিএস, এইটা ভালো করে মনে রাখবা। বুঝতে পারছো আমার কথা? এইটা খুব ভালো করে মনে রাখতে হবে যে প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ যদি বলে তাহলে কি du ইকুয়ালস টু ভিডিপি প্লাস টিডিএস। চলো, এটা দরকার নাই আমাদের। হ্যাঁ, এই যে কোশ্চেনটা ভালো একটা কোশ্চেন, দেখো তোমাদের আমি কি শিখাইছিলাম যে রুদ্ধতাপীয় আর সমষ্ণ এই দুইটার ঢালের অনুপাত কত? এই দুইটার ঢালের অনুপাত কত? গামা। কিন্তু এই কোশ্চেনে কি বলছে দেখো তো, যে সমষ্ণ ও রুদ্ধতাপীয় ঢালের অনুপাতটা কত? কোশ্চেন কি বুঝতে পারছো? সেম কোশ্চেন, জাস্ট একটু আমরা উল্টাই দিছি। আগের কোশ্চেনটা আমাদের কি ছিল, যে রুদ্ধতাপীয় এবং সমষ্ণ রেখার ঢালের অনুপাত কত। যদি আগে রুদ্ধতাপীয় তারপর সমষ্ণ বলে তখন কি হবে আনসার? তখন হবে আনসার গামা। কিন্তু এই কোশ্চেনে আমাদের বলছে কি, আগে বলছে সমষ্ণ তারপর বলছে রুদ্ধতাপীয়, তাহলে কি উল্টাই গেছে না? যদি উল্টাই দেয়, আগে ছিল গামা রুদ্ধতাপীয় বাই সমষ্ণ, এখন যেহেতু সমষ্ণ বাই রুদ্ধতাপীয় তাহলে কি এটা উল্টাই যায়, কি হবে 1/গামা। তাহলে আনসার কি হবে, এটা 1/গামা। ঠিক আছে, চলো এইটাতে দেখো তোমাদের এটা আমি আগেই দেখাইছি, সিপি বাই সিডি ইকুয়ালস টু এক্স হলে কোনটি সঠিক? তো এক্স আসলে কি আমরা গামাতে পড়ছি, তো গামাতে এই যে সিবি ইকুয়ালস টু নিয়ে এসেছিলাম না আমরা, আর ডিভাইডেড গামা মাইনাস 1, এই যে এখানে লিখছি এটা। ঠিক আছে, আচ্ছা দেখো, কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র নির্ণয় সম্ভব নয়। তো এইটা কোন বিজ্ঞানী প্রদান করেন? তোমাদের বইয়ে দেখবা বিজ্ঞানীদের নাম দেয়া আছে এবং তারা কে কি বলছে একটা পেজে দেয়া আছে, তো ওইটা একটু ভালো করে দেখলে এটা পারবা। তো এটা বলছিলেন বিজ্ঞানীকে কার্ল। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, পি ভি টু দি পাওয়ার গামা কোন প্রক্রিয়াকে সমর্থন করে? তো এটা আমরা দেখছিলাম, এটা কি, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। চলো এখন আমরা এইগুলো দেখব। হ্যাঁ, গৃহীত তাপ যদি Q1 হয় আর বৈদ্যুতিক তাপ যদি Q2 হয়, দক্ষতা কত? এটা তোমরা সবাই
এইচএসসিতে পড়ে আসছো। এটা ইকুয়ালস টু আমরা ফর্মুলা জানি 1 মাইনাস Q2/Q1। এরপরে এইগুলো আমাদের দরকার নেই, ম্যাথ করতে হবে না। এইটা দেখো, তাপ ইঞ্জিন একটি যন্ত্র যা রূপান্তর করে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে, যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে, রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তিকে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে। চারটা অপশন আমাদের দিয়ে আছে। তো তোমার আগে বুঝতে হবে তাপ ইঞ্জিনটা কি। তাপ ইঞ্জিন, তাহলে ইঞ্জিনটা কি নিয়ে কাজ করে বলো তো? ইঞ্জিনটা তাপ নিয়ে কাজ করে। তাপকে কি করবো আমরা? আমরা যদি তাপকে কাজে লাগাইতে চাই কি করতে হবে? আমাদের একটা যান্ত্রিক রূপে নিয়ে আসতে হবে। তাহলে এই তাপ ইঞ্জিন যে কাজটা করে, এই তাপ শক্তিকে কিসে নিয়ে আসে? যান্ত্রিক শক্তিতে। ঠিক আছে, চলো। একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কি এটাও তোমরা জানো, যে W/Q1, তাই না? এইটা একটু দেখতে হবে। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তবে দক্ষতা কত? দক্ষতার ফর্মুলা আমরা কি জানি দেখো তো, যে এটা ইকুয়ালস টু 1 মাইনাস Q2/Q1 ইন্টু 100%, তাই না? এখানে কোশ্চেনে বলছে যদি কোনো তাপ বর্জিত না হয়, এই বর্জিত তাপ কোনটা ছিল বলতো? এই Q2 এটা ছিল বর্জিত তাপ, আর Q1 ছিল গৃহীত তাপ। তো Q2 যদি বর্জিত হয়, এখানে কি বলছে? কোনো তাপ বর্জিত না হইলে Q2 এর ভ্যালু কত হবে? 0 হয়ে যাবে না? তাহলে এইটা যদি 0 হয় তাহলে 0/Q1 ইন্টু 100%, ঠিক আছে? তো 0/Q1 করলে কি আসবে? এখান থেকে 0 আসবে, তাহলে এটার ভ্যালু আসবে 100%। তাহলে আনসার কত দেখো তো? এটার আনসার হয়ে যাবে 100%, ঠিক আছে? আচ্ছা, কার্নো ইঞ্জিনের প্রথম ধাপে নিচের কোনটি স্থির থাকে? তো কার্নো ইঞ্জিনে তোমাদের আশা করি মনে আছে কেমন ছিল? এরকম ছিল না? তো এইটাতে এটা একটু সুন্দর করে রাখানো উচিত আমার। হ্যাঁ দেখো, এটাতে কি ছিল? এইটা ছিল কি? সমষ্ণ প্রক্রিয়া। এটার নাম আসলে কি ছিল? সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ। আর এটা ছিল কি? সমষ্ণ সংকোচন, ঠিক আছে? এটা কি ছিল? এটা রুদ্ধতাপীয়, আমি শর্ট ফর্মে লিখতেছি রুদ্ধতাপীয় প্রসারণ। এটার নাম ছিল রুদ্ধতাপীয় সংকোচন। তো এটা তোমার জাস্ট মনে রাখতে হবে যে ফার্স্ট কি হবে? সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর থার্ড ধাপে কি হবে? সমষ্ণ সংকোচন, তারপর রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে? তো আমাদের এখানে কোনটা বলছে? চারটার মধ্যে আমাদের বলছে প্রথম ধাপে কি হয়। তাহলে প্রথম ধাপ কি হয়? সমষ্ণ প্রসারণ। সমষ্ণ হলে কি হবে? তাপমাত্রা স্থির থাকবে, ঠিক আছে? চলো সামনে যাই আমরা। আচ্ছা, এগুলো ম্যাথ আমাদের করতে হবে না। হ্যাঁ, এই যে এটা দেখো, ডেন্টালে আসছিল এটা কততে? 2022-23 আসছিল ডেন্টালে, যে কার্নো ইঞ্জিনের চতুর্থ ধাপে কি ঘটে। একটু আগে আমরা দেখলাম, আবার আমি বলতেছি কি হয়। প্রথম ধাপে সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপে রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয় ধাপে সমষ্ণ সংকোচন, চতুর্থ ধাপে রুদ্ধতাপীয় সংকোচন। এখন এই কোশ্চেন কি বলছে? চতুর্থ ধাপ। চতুর্থ ধাপ কি এখনই বললাম আমি? এটা হবে রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে? দেখো, হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট। কোন কার্নো ইঞ্জিনের কোন ধাপে তাপ বর্জন হয়? খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। প্রথম ধাপে আমরা তাপ গ্রহণ করি, আর তৃতীয় ধাপে আমরা তাপটাকে বর্জন করি। তাহলে এখানে কি চাইছে? তাপ বর্জন চাইছে না, তাহলে কোনটা হবে? এটা হবে তৃতীয় ধাপ, ঠিক আছে? এরপরে দেখো, তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে কি বলে? যে নিম্ন থেকে যদি আমি উচ্চ তাপমাত্রায় পাঠাই, তো এইটার সবচেয়ে ভালো উদাহরণ কি জানো? তোমার দেখো, তোমার পাশেই আছে, তোমার বাসায় কি রেফ্রিজারেটর বা ফ্রিজ আছে না? এটা কি করে বলো তো? যে নিম্ন তাপমাত্রা থেকে তাপ নিয়ে উচ্চ তাপমাত্রায় দিচ্ছে। খাবারগুলোকে কি ঠান্ডা রাখার জন্য না? তাহলে এটা কি হবে? ফ্রিজ মানে কি? হিমায়ন। বুঝতে পারছো? এটা কিন্তু উল্টা প্রসেস। নর্মালি কি হয় যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় আসে। যদি তার আমরা উল্টা কাহিনী করতে চাই, তখনই আমরা কি ব্যবহার করি? ফ্রিজ বা এসি, ঠিক আছে? চলো দেখি, এই কোশ্চেনটা আমরা একটু আগে করে আসছি। দেখো, এটা মেডিকেল 16-17-তে আসছিল। একটু আগে আমরা করে আসছি যে তাপ ইঞ্জিন থেকে কোনো তাপ যদি বের না হয়, তাপ বর্জন যদি 0 হয়, তাহলে কত হবে? 100%। এরপরে দেখো, রেফ্রিজারেটর ও তাপ ইঞ্জিনের তাপগতিবিদ্যার কোন সূত্রের ভিত্তিতে নির্মিত হয়? এইটা তোমরা মনে রাখবা, এটা হচ্ছে
দ্বিতীয় সূত্রে। আর শূন্যতম সূত্র কি ছিল মনে আছে? থার্মোমিটারের জন্য। থার্মোমিটার কিসের উপর ভিত্তিতে তৈরি হয়? শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। ম্যাথ আমাদের লাগবে না। হ্যাঁ, এই যে দেখো এই ম্যাথটা দেখো, একটু আগে তোমার ম্যাথ না সরি এই কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনে একটু আগে তোমাদের আমি আনসার আগে বলে আসছি। কার্নো ইঞ্জিনের কোন ধাপে তাপ গৃহীত হয়? একটু আগে বলছি না যে প্রথম ধাপে তাপ গৃহীত হয় এবং তৃতীয় ধাপে তাপ বর্জিত হয়। যেহেতু এখানে তাপ গৃহীতর কথা বলছে তাহলে কখন হবে? এটা হবে প্রথম ধাপে। ঠিক আছে, ম্যাথ আমাদের করতে হবে না। চলো এখন একটু এনট্রপি দেখি। চলো এনট্রপি কি বলতো? প্রথম কোশ্চেনে এরকম দেয়া আছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ভৌত রাশি স্থির থাকে তাকে কি বলে? তো তোমরা প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য পড়ছিলে না? চারটা প্রক্রিয়ার জন্য সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির ছিল, সমায়তন প্রক্রিয়ায় আয়তন স্থির ছিল, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির ছিল, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির থাকবে? হ্যাঁ, এনট্রপিটা স্থির থাকবে। বোঝা গেছে? চলো এনট্রপির এসআই একক কি? তো এনট্রপির এসআই এককের জন্য তুমি এনট্রপির পরিবর্তনের যে সূত্রটা এটা বসালেই তো পারো। পারবা না? ডিএস ইকুয়ালস আমরা কি জানি? ডিকিউ বাই টি। তো ডিকিউ মানে কি? এটা কি বলতো? তাপের আদান প্রদান না? তাপের আদান প্রদানে একক কি হবে? এটা হবে জুল। আর নিচে কি? টি মানে কি? তাপমাত্রা। তো এসআই এককে তাপমাত্রা আমরা নরমালি কিসে ইউজ করি? কেলভিনে। তাহলে কি হবে? জুল পার কেলভিন। এই যে দেখো ক নাম্বারটা আমাদের আনসার। ঠিক আছে, চলো এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়? আচ্ছা, এনট্রপি মানে কি বলতো? এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা। এটা তোমাদের ভালো করে বুঝতে হবে যে কোন অবস্থায় সবচেয়ে কম থাকে। বিশৃঙ্খলা সবচেয়ে কম হবে কঠিন অবস্থাতে। এটা আনসার হবে কি? কঠিন অবস্থা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এই যে এটা দেখো কি বলছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি কি হয়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না। এরপরে এই লাইনটা তোমাদের চ্যাপ্টারের একদম শেষে অনেক হাইলাইটেড একটা লাইন, সেটা হচ্ছে মহাবিশ্বের এনট্রপি কি হচ্ছে? প্রতিনিয়ত, হ্যাঁ এই যে বাড়ছে, প্রতিনিয়ত এটা কি? বাড়তিছে। ঠিক আছে, আচ্ছা এটা দেখো স্বতঃস্ফূর্ত পরিবর্তনে কি হয়? স্বতঃস্ফূর্ত পরিবর্তন মানে কি? নিজে নিজেই হচ্ছে। নিজে নিজে যদি হয় তাহলে সেটাতে কি হবে? এনট্রপি এবং বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরপরে আমরা একদম শেষের দিকে চলে আসছি। কার্নো ইঞ্জিনের চতুর্থ ধাপে সিস্টেমের এনট্রপির কি হয়? তো তোমাদের আমি একটু আগে বলছি কার্নো ইঞ্জিনের চতুর্থ ধাপটা কি? চতুর্থ ধাপ ছিল রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় যদি হয় সেখানে এনট্রপি কি হবে? এনট্রপি অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যদি সমষ্ণ ও রুদ্ধতাপীয় পরিবর্তন খুব ধীরে সংঘটিত হয় তখন এনট্রপির পরিবর্তন কোনটি? এই যে ডেল্টা স্টার কি হইতে পারে? তো এটা দেখো জিরো হইতে পারে, আবার রুদ্ধতাপীয় যেহেতু বলছে এটাও হইতে পারে। এই দুইটা অপশন সেম বলছিল, আনসার হবে কি? উপরের সব কয়টি। ঠিক আছে, আচ্ছা কোন ভৌত প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে? এনট্রপি স্থির থাকে কোনটাতে? রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে। ক্লিয়ার? ওকে, চলো এইটা আমাদের হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এনট্রপি আসলে কি? এমসিকিউ আসছে এইভাবে, এনট্রপি বলতে কি বোঝো? নিচে চারটা অপশন দেওয়া আছে। তো এনট্রপি মানে কি বলতো? এনট্রপি মানে হচ্ছে কোন একটা সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাপ। আমরা কি এনট্রপি হিসাব করতে পারি? না, আমরা হিসাব করতে পারি এনট্রপির পরিবর্তনটা। তো এনট্রপির পরিবর্তন মানে আসলে কি বোঝায়? যে কতটুকু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এখানে। তো আমরা এখানে তাহলে কি করব? এনট্রপি বলতে কি বোঝায়? আমরা এখানে আনসার দিব সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপ করি। ঠিক আছে, তো এই ছিল আমাদের তাপগতিবিদ্যার এই ফুল চ্যাপ্টারের এমসিকিউ। আমরা শাহজাহান তপন স্যারের বইয়ের তাপগতিবিদ্যা চ্যাপ্টারের মেডিকেল আসার মতো যেগুলো এমসিকিউ আছে এগুলো আজকে সলভ করলো। ঠিক আছে, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফিজ।